সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। উত্তেজনায় কাঁপছে মধ্যপ্রাচ্য, যে কোনো সময়ে মারাত্মক ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় পরিসরে আঘাত হানার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। এই অঞ্চলের সব প্রতিরোধ সংগঠনও প্রস্তুত। এর মধ্যে ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছেন গাজার যোদ্ধারা। আল মায়াদিনের খবরে বলা হয়, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শুক্রবার ফিলিস্তিনের গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কঠোর জবাব দিয়েছে। এদিন লেবাননের আকাশে প্রবেশ করা একটি ইসরায়েলি যুদ্ধ বিমানে বেশ কিছু অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল নিক্ষেপ করে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী। এরপর বিমানটি ইসরায়েলে পালিয়ে যেতে বাধ্য হয়। দুপুরে হিজবুল্লাহর আর্টিলারি শেল আল ধাইরা মিলিটারি সাইটে মোতায়েন ইসরায়েলি বাহিনীর উপর সরাসরি আঘাত হানে। একই সময় রকেট অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয় অধিকৃত কফর সুবা হিলসের আল সুমাকা সাইটে। বিকালে ইসরায়েলের বায়াত ব্লিদা মিলিটারি সাইটে বিপুল পরিমাণ আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়। এতে সরাসরি আক্রান্ত হয় সামরিক অবস্থানটি। এ সময় রকেট অস্ত্রের মাধ্যমে আল মার্স মিলিটারি সাইটেও আঘাত করা হয়। সন্ধ্যায় লেবানিজ যোদ্ধারা আল রাহেব মিলিটারি সাইটের নজরদারি সরঞ্জামে যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত হানেন। দক্ষিণ লেবানন থেকে আল মায়াদিনের প্রতিনিধি জানিয়েছে, শুক্রবার আল জালিলে অবস্থান করা ইসরায়েলি সেনাদের ওপরও হামলা করেন হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে সীমান্তের কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় 4 লেবানিজ নিহত হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা যুদ্ধের 301তম দিনে দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের আশদোদ শহরে দূরপাল্লার মিসাইল ছোড়া হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে গাজার ভেতর থেকে এই প্রথমবারের মতো ইসরায়েলে দূরপাল্লার মিসাইল ছোড়া হলো। ইসরায়েলি বাহিনীর সর্বশক্তি নিয়োগের মধ্যে গাজার ভেতর থেকে এ ধরনের হামলায় প্রতিরোধ যোদ্ধাদের পর্যাপ্ত সামরিক সামর্থ্য প্রকাশিত হয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তাছাড়া গাজা এনভেলপের ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতেও বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেছেন তারা। হামাসের আল কাসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, এসব হামলা ছাড়াও শুক্রবার তাদের যোদ্ধারা সোফা মিলিটারি সাইটে 2 দফা আঘাত হানেন। সেখানে 10টি 114mm রাজুম রকেট নিক্ষেপ করার পর আরও 10টি একই ধরনের রকেট নিক্ষেপ করা হয়। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস এদিন রাফার আকাশে গোয়েন্দা মিশন পরিচালনা করা একটি জায়নবাদী ড্রোনের নিয়ন্ত্রণ গ্রহণের ফুটেজ প্রকাশ করে। এছাড়াও উপত্যকার বিভিন্ন ফ্রন্টে দখলদার বাহিনীর উপর রকেট, মর্টার ও গ্রেনেড হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, হামাস প্রধান ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। ভয়াবহ জবাবের হুমকি দিয়ে নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে বলে জানিয়েছে ইরান। খবরে বলা হয়, ইসরায়েলে হামলা করার প্রস্তুতি সম্পন্ন করছে দেশটি। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে তেহরানের। যে কোনো সময়ে ব্যাপক পরিসরে এই হামলা হতে পারে বলে আভাস দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলকে শাস্তি দেওয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর জোট বাঁধার সমালোচনা করেন আলী বাকেরি কানি। তিনি বলেন, এই দেশগুলোর ইসরায়েলপন্থী অবস্থান এবং ইয়েমেন ও লেবাননে ইসরায়েলের যুদ্ধংদেহী তৎপরতা বাড়ানোর ব্যাপারে পশ্চিমাদের নিরাপত্তার কারণে তেল আবিব এ ধরনের সন্ত্রাসী তৎপরতা চালানোর ব্যাপারে আরও সাহসী হয়ে উঠেছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ইসরায়েলের অপরাধযোগ্য থামানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নিজ দায়িত্ব পালনের জন্য জোসেফ বোরেলের প্রতি আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান হুসেইন সালামি শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে পাঠানো এক বার্তায় বলেছেন, মুসলিমদের শত্রুদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। হামাস প্রধান এবং সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার হত্যার পরিণতি সম্পর্কে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে তিনি বলেন, মুসলিম জাতির শত্রুরা বিশেষ করে জায়নিস্ট গ্যাং ও তাদের সমর্থকরা প্রতিরোধ থেকে এখন প্রতিশোধের মুখোমুখি হবে।
হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, ইসরায়েল বিভ্রান্তির মধ্যে রয়েছে যে তারা ইসমাইল হানিয়াকে হত্যার পর হামাসের পথ পরিবর্তন করতে পারবে, হামাসকে দুর্বল করতে পারবে কিংবা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে। তেহরান বিশ্ববিদ্যালয়ে বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, ইসরায়েল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে তারা এই অঞ্চলে অশুভ ও অশান্তির প্রতীক। এখন সমগ্র বিশ্বের উচিত ক্যান্সারের টিউমারে পরিণত হওয়া ইসরায়েলকে উপড়ে ফেলা। হামাসের এই নেতা জোর দিয়ে বলেন, হানিয়া হত্যার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি স্বাধীন করার দৃঢ় আকাঙ্ক্ষা ভেঙে দিতে পারবে না ইসরায়েল। হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরাল্লাহ বলেছেন, হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার পর যুদ্ধ নতুন অধ্যায়ে পৌঁছেছে। ফুয়াদ শুকুরের জানাজা ও দাফন অনুষ্ঠানের আগে দেওয়া ভাষণে তিনি বলেন, এসব গুপ্ত হত্যার মধ্য দিয়ে ইসরায়েল সব রেড লাইন অতিক্রম করেছে এবং তাদেরকে অবশ্যই গাজার সমর্থক ফ্রন্টগুলোর পক্ষ থেকে কঠোর প্রতিশোধের মুখে পড়তে হবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, বেশ কয়েকটি দেশ থেকে হিজবুল্লাহকে গুপ্ত হত্যার প্রতিশোধ না নিতে কিংবা সামান্য মাত্রায় হামলা চালাতে অনুরোধ জানানো হয়েছে, কিন্তু জবাব না দেওয়া হিজবুল্লাহর জন্য অসম্ভব ব্যাপার। তিনি স্পষ্টভাবে বলেন, এ বিষয়ে কোনো আলোচনা নেই, আমরা জবাব দেব এবং সেটি চূড়ান্ত। হাসান নাসরাল্লাহ বলেন, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়ার কারণে হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হচ্ছে, তবে এটি নতুন কিছু নয়। আমরা এই মূল্যকে গর্বের সঙ্গে বরণ করে নিয়েছে। লাখ লাখ ইয়েমেনের বিক্ষোভ থেকে শীর্ষ প্রতিরোধ নেতাদের গুপ্ত হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়েছে। শুক্রবার দেশটিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে স্লোগান দেওয়া হয়, আমরা শহীদদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করছি এবং বিজয় অর্জন পর্যন্ত আমরা গাজার যোদ্ধাদের সঙ্গে থাকব। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করা সহ ইসরায়েলের অপরাধ বৃদ্ধি দখলদার সরকারকে অনিবার্য পতনের কাছাকাছি এনে দাঁড় করিয়েছে। সানা থেকে টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েলি শত্রুরা মুসলিম বিশ্বের বিরুদ্ধে তাদের অপকর্ম বন্ধ করবে না, ফলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অনিবার্য এবং দখলদারদের পতন নিশ্চিত। আল হুথি বলেন, ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিরে আসার পর, সুতরাং সংঘাত বিস্তারের ক্ষেত্রে এটি মারাত্মক এক পদক্ষেপ। এর জবাব ইসরায়েলকে পেতেই হবে। তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর। ইসরায়েলি পণ্যগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান তিনি। শুক্রবার এক্স পোস্টে তিনি বলেন, আরব লীগ এবং ওআইসির উচিত ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর শক্তভাবে চাপ প্রয়োগ করা। একই সঙ্গে ইরাক সরকারের উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোর বিষয়ে স্পষ্ট কূটনৈতিক অবস্থান নেওয়া এবং দেশগুলোকে ইসরায়েলি দূতাবাস বন্ধে চাপ প্রয়োগ করা, কারণ সন্ত্রাসী ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন করেছে। ইরানের প্রভাবশালী আলেম এবং তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মদ জাওয়াদ হাস আলী আকবরী বলেছেন, জীবিত ইসমাইল হানিয়ার চেয়ে নিহত ইসমাইল হানিয়া কুফরি শক্তির জন্য বেশি বিপজ্জনক হবে। জুমার খুতবায় তিনি বলেন, শিশুঘাতক ইসরায়েল ফিলিস্তিনি নেতাকে হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবলের ওপর আঘাত হানতে চেয়েছে, কিন্তু তারা ভাবতেও পারেনি শাহতাতি ছিল ইসমাইল হানিয়ার বহু বছরের আকাঙ্ক্ষা। তিনি শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে কাতারের রাজধানী দোহার একটি কবরস্থানে হামাস নেতা ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন হয়েছে। দোহায় হামাসের প্রবাসী দফতর অবস্থিত এবং ইসমাইল হানিয়া দোহা দফতরে নিয়োজিত ছিলেন। তাকে শুক্রবার দোহার উত্তরে লুসাইল এলাকার একটি রাজকীয় কবরস্থানে দাফন করা হয়। তাকে চিরবিদায় জানানোর অনুষ্ঠানে ফিলিস্তিনি নেতাদের পাশাপাশি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি উপস্থিত ছিলেন। এর আগে দোহার বৃহত্তম মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সাবেক আমির হামাদ বিন খলিফা, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার মতো নেতারা। মধ্যপ্রাচ্যের বহু দেশ থেকে আসা রাষ্ট্রীয় অতিথিরাও জানাজায় অংশ নেন। এছাড়া গাজা উপত্যকা ও পশ্চিম তীরের পাশাপাশি জর্দান, লেবানন,
তুরস্ক, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে হানিয়ার গায়েবানা জানাজা হয়েছে। পাকিস্তানে গায়েবানা জানাজায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কে গায়েবানা জানাজায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান অংশগ্রহণ করেন। ওই দুই দেশে ইসমাইল হানিয়ার শাহাদাত উপলক্ষে একদিন করে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রকেট হামলায় নয়, ইসমাইল হানিয়া বোমা বিস্ফোরণে নিহত হন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 5টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমটিকে বলেছেন, হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন সেখানে এক্সপ্লোসিভ ডিভাইস অন্তত 2 মাস আগে পেতে রাখা হয়েছিল। সূত্রগুলো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠান শেষ করে হানিয়া সেই গেস্ট হাউসে নিজের কামরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোমা বিস্ফোরিত হয়। মধ্যপ্রাচ্যের ওই কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান সফরের সময় হানিয়া বেশ কয়েকবার এই গেস্ট হাউসে উঠেছিলেন। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে জল্পনা শুরু হয় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হানিয়াকে হত্যা করেছে, যে ক্ষেপণাস্ত্র সম্ভবত একটি ড্রোন বা বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু এই জল্পনার বিপরীতে প্রশ্ন উত্থাপিত হয়, ইসরায়েল কিভাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটির রাজধানীতেই এমন সাহসী বিমান হামলা চালাতে সক্ষম হলো। নিউ ইয়র্ক টাইমস বলছে, কিন্তু দেখা যাচ্ছে হত্যাকারীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা একটি ভিন্ন ধরনের ফাঁককে কাজে লাগিয়ে কয়েক সপ্তাহ আগেই বোমা পেতে রাখে। তবে গেস্ট হাউসে বোমাটি কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলেছেন, সম্ভবত হত্যার পরিকল্পনা করতে কয়েক মাস সময় লেগেছিল এবং কম্পাউন্ডটিতে নিবিড় নজরদারি চালিয়েছিল হত্যাকারীরা। সূত্রগুলো জানান, স্থানীয় সময় বুধবার রাত প্রায় 2টার দিকে বোমাটি বিস্ফোরিত হয়। এর পরপরই ভবনটির আতঙ্কিত কর্মীরা শব্দের উৎস খুঁজতে গিয়ে হানিয়া যে ঘরে থাকতেন সেখানে পৌঁছে যান। তারা ঘটনাস্থলে পৌঁছেই হানিয়াকে মৃত দেখতে পান। 2 ইরানি কর্মকর্তা জানিয়েছেন, হানিয়ার পাশের কামরায় অবস্থান করছিলেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালা। তার কামরা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলেছে, ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনীর 2 এজেন্টকে নিয়োগ দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। খবরে বলা হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন অনুষ্ঠানে অংশ নিতে গত মে মাসে হানিয়া যখন ইরানে যান তখনই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে ভিড় থাকায় তখন সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইরানের 2 কর্মকর্তা টেলিগ্রাফকে জানান, হানিয়াকে হত্যার পরিকল্পনা পরে পরিবর্তন করা হয়। ইরানি নিরাপত্তা বাহিনীর 2 এজেন্ট মোসাদের নির্দেশনা অনুযায়ী ওই গেস্ট হাউসের 3টি রুমে বোমা পেতে রাখেন। কক্ষগুলোকেই কৌশলগতভাবে বেছে নেওয়া হয়, কারণ তাদের ধারণা ছিল হানিয়া সেখানে উঠতে পারেন। এদিকে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার বলেছে, গত 13 জুলাই গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দেইফ নিহত হন। তবে আল কাসামের পক্ষ থেকে দেইফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। হামাসের সদস্য ইজ্জত আল রাশক বলেছেন, দেইফের হত্যার খবরটি নিশ্চিত নয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন শুক্রবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করবে তারা। মূলত হামাসের শীর্ষ নেতা এবং হিজবুল্লাহর এক সামরিক কমান্ডার হত্যাকাণ্ডের পর সৃষ্ট উত্তেজনার কারণে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ইরান, হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার মধ্যপ্রাচ্য ও ইউরোপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম মার্কিন নৌবাহিনীর অতিরিক্ত ক্রুজার ও ডেস্ট্রয়ার পাঠানোর অনুমোদন দেন। একই দিনে তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রন পাঠানোর পরিকল্পনারও অনুমোদন দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় 3 শিশু, 1 নারী ও 1 বৃদ্ধ নিহত হয়েছেন। জাতিসংঘ বলেছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার প্রায় 2/3 ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে, যার সংখ্যা 1,51,000-এর বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে শুক্রবার পর্যন্ত 39,480 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের 70% শিশু ও নারী। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।